আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়নের পর্ব 4-এ। পরিবেশ রসায়নের পর্ব 4 পর্যন্ত আমরা চলে আসছি। পর্ব 1, 2, 3-এ আমাদের অধিকাংশ বেসিক জিনিসপত্রগুলো শেখা হয়ে গেছে। 3 নাম্বার ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক পড়ছি। আজকে আমরা 4 নাম্বার ক্লাস করব। 4 নাম্বার ক্লাসে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। এই গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি কেমিস্ট্রির বেসিক বোঝার জন্য অনেক বেশি তথ্যবহ এবং গুরুত্বপূর্ণ। সো আশা করব আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা সবাই ইতিমধ্যে জয়েন করে ফেলছো, সবাই আমাকে সালাম দিছো, আসসালামু আলাইকুম বলছো। সবাইকে ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, কোনো সমস্যা নেই। ইফাত জাহান বলছে 3 নাম্বার ক্লাসটি করি নাই, আজকের ক্লাস কি বুঝবো? হ্যাঁ, বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। 3 নাম্বার ক্লাসের সাথে আজকের ক্লাসের তেমন একটা রিলেশন নাই, একদম পিওর নতুন বেসিক আসবে। সো কোনো সমস্যা নেই, যারা যারা জয়েন করে ফেলছো জয়েন করলেই হবে। ক্লাসটি জাস্ট করা শুরু করো আমার সাথে, তাহলেই হচ্ছে। ওকে, সো আমরা মোটামুটি কয়টা ক্লাস হবে? আরেকটা ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে যে বেসিক শেষ হয়ে যাবে, আরেকটা ক্লাসের মাধ্যমে বেসিক শেষ হয়ে যাবে। এরপরে তোমার হচ্ছে যে সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভ একটা ক্লাস থাকবে। আর তোমার এই টোটাল চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ ক্লাস দিব তোমাদেরকে, আমি রেকর্ড দিব অথবা ইয়াও দিতে পারি, যেটাই দিয়ে আমি তোমাকে অ্যানাউন্স করে বলে দিব। ওকে, সো প্যারা নিও না। আর 2টা মতো ক্লাস হবে আজকে, হওয়ার পর আর 2টা মতো ক্লাস হবে। 2টা ক্লাসের মাধ্যমেই টোটালটা গুছিয়ে যাচ্ছে আশা করতেছি। ওকে, চলো এখন আমরা যেটা করব শুরু করি। আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি, তোমাদের সাথে গল্প না করে আমরা ক্লাসটাই চলে যাই। মেইন রিমোটটা কোথায়? সো আমরা শুরু করি। প্রথমেই দেখো, আজকের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস এই ব্যাপারটা বুঝতে গেলে ডেফিনেটলি আমাদের আদর্শ গ্যাস ব্যাপারটাও বুঝতে হবে। তো আমরা গতদিন আদর্শ গ্যাসের বিভিন্ন কথাবার্তা বলছি, আদর্শ গ্যাসের সূত্র পড়ছি, আদর্শ গ্যাস সম্পর্কে অনেক জিনিসপত্র পড়ছি। বাট আদর্শ গ্যাস সম্পর্কে একটা কমন কথা আমরা বাদ দিয়ে পড়ছি। সেই কথাটা কি? যখন আমরা বাস্তব গ্যাস সম্পর্কে পড়াশোনা করব তখন ওই কমন কথাটা আগে লাগবে। দেখো, যখন আমরা আদর্শ গ্যাস পড়ছিলাম তখন এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাজাম্পশন বা ধরে নেওয়া ছিল। ধরে নেওয়াটা কি ছিল? ধরো আমাদের কাছে একটা চেম্বার আছে, এটা একটা চেম্বার। এই চেম্বারের ভিতরে গ্যাসের কণাগুলো আছে। তো এই চেম্বারের ভিতরে যে গ্যাসের কণা আছে, বলতো এই গ্যাস কণাগুলার আয়তন আছে কিনা? এখন বলা হচ্ছে যে এই গ্যাস কণাগুলার আয়তন আছে, বাট সেই আয়তন অত্যন্ত নগণ্য। আমরা যখন আদর্শ গ্যাস এইটা নিয়ে কথা বলছি তখন বলছি এই যে চেম্বারের ভিতর গ্যাস কণাগুলো আছে, এই গ্যাস কণাগুলো আছে, সমস্যা নেই, বাট এই গ্যাস কণাগুলোর যে আয়তন সেটা অত্যন্ত নগণ্য, এবং এত নগণ্য যে এইটাকে গোনায় ধরা যায় না। এটাকে আমরা বাদ দিয়ে, এটাকে আমরা কল্পনা না করে তোমার হচ্ছে যে আদর্শ গ্যাস বিবেচনা করি। এবং পরবর্তীতে আমরা বলতেছি যে এই যে গ্যাস কণাগুলো আছে, এই গ্যাস কণাগুলার একটা থেকে আরেকটার ভিতরে আকর্ষণ বল আছে। এই একটা কণা আরেকটা কণাকে পরস্পরকে যে আকর্ষণ বলে, এই আকর্ষণ বলটা একদম নগণ্য। মানে একটা কণা আরেকটা কণাকে যেইটুকু বলে নিজেদেরকে টানবে, সেই বলটা বা সেই টানা বলটা একদম নগণ্য। তাহলে আমরা বলতেছি যে আন্তঃআণবিক আকর্ষণ বল এইটাও হচ্ছে আমাদের নগণ্য। তাহলে আমরা এখানে 2টা পয়েন্ট দেখলাম, একটা হচ্ছে আমাদের আয়তন নগণ্য, আরেকটা হচ্ছে এখানকার যে গ্যাস কণাগুলো আছে এই গ্যাস কণাগুলোর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল, এই 2টা নগণ্য। তো এই যে দুইটা জিনিসকে যখন আমরা নগণ্য ধরেছিলাম, যখন আমরা গোনায় ধরিনি, তখন আমাদের এই গ্যাস কণাগুলা আদর্শ গ্যাসের সমীকরণ প্রকাশ করেছিল। সেটা কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র। এই সমস্ত সূত্রগুলো মানে তখনই যখন এই 2টা জিনিসকে গোনায় ধরা হয় না। বাট ব্যাপার হচ্ছে বাস্তবে আমরা যে সমস্ত গ্যাসগুলা দেখি, যেমন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কাকে দেখি? আমরা হচ্ছে নাইট্রোজেন গ্যাস দেখি, হাইড্রোজেন গ্যাস দেখি, অক্সিজেন গ্যাস দেখি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেখি, মিথেন গ্যাস দেখি।
এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে তুমি আয়তনকে নগণ্য বলতে পারবে না। এর ভিতরে যে সমস্ত গ্যাস কণাগুলা থাকবে সেই গ্যাস কণাগুলার আয়তন আছে। সো এখানে আমরা বলতে পারছি যে আয়তন বিদ্যমান। কি বিদ্যমান? আণবিক আয়তন বিদ্যমান। তাহলে এই যে আয়তনটা বলতেছে এটা কি আয়তন? এই আয়তনটা হচ্ছে আমাদের আণবিক আয়তন, মানে ক্ষুদ্র গ্যাস কণা, মানে অনেক ছোট ছোট গ্যাস কণা। সো এই ছোট ছোট গ্যাস কণাগুলোর ক্ষেত্রে আণবিক আয়তন যে জিনিসটা আছে এটা বিদ্যমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি আণবিক আয়তন বিদ্যমান। ওকে, এবার আণবিক আয়তন বিদ্যমান যদি হয় এবং যদি এইটা হয়, এই সবগুলা বাস্তব গ্যাস এগুলোর জন্য যদি আণবিক আয়তন বিদ্যমান হয়, তাহলে একটা কণার সাথে আরেকটা কণা নিজেদের ভিতরে একটা আকর্ষণ বল থাকবে। তাহলে সেটাকে বলবো আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বল এই জিনিসটাও বিদ্যমান। তাহলে আমরা দুইটা জিনিস বিদ্যমান দেখলাম, একটা হচ্ছে আণবিক আয়তন বিদ্যমান দেখলাম, আরেকটা দেখলাম যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান। দুইটা জিনিস আমাদের বিদ্যমান হলো। যখন বাস্তব গ্যাস এই দুইটা জিনিসকে বিদ্যমান ধরে নেয় তখন সে আর গ্যাসের সূত্রগুলা মেনে চলে না। গ্যাসের সূত্র মেনে চলে না। সো গ্যাসের সূত্র মেনে চলে না। তাহলে দেখো এই গ্যাসগুলোর ক্ষেত্রে তারা কি করছে? তারা গ্যাসের সূত্র আর মেনে চলছে না। এখন গ্যাসের সূত্র যখন মানতো তখন তারা মানতো কি? তখন তারা মানতো হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। বাট যেহেতু তারা গ্যাসের সূত্র মানতেছে না, তাহলে এখন পিভি ইজ নট ইকুয়ালস টু এনআরটি। আগে তারা মানতো কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, বাট যেহেতু তারা মানতেছে না এখন, এজন্য আমরা বলতেছি যে পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি। এবার তাহলে ঘটবে কি? এখন যদি আমি চাই যে একটা চেম্বারের ভিতরে যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো সব বাস্তব গ্যাসের মতো আচরণ করতেছে। সো বাস্তব গ্যাসের মতো আচরণ করা মানে হচ্ছে এক একটা কণা অনেক দূরে অবস্থান করে। তাহলে এই কণাগুলো যদি দূরে অবস্থান করে তাহলে সে বাস্তব নাকি আদর্শ? জিনিসটা হচ্ছে কণা যদি অনেক দূরে অবস্থান করে নিজেদের মধ্যে চলাফেরা করে, তার মানে আমরা এখানে তাপমাত্রা বাড়িয়েছি, তাপমাত্রা উচ্চ করছি। তাপমাত্রা যদি আমরা উচ্চ করি তাহলে যেটা হবে কণাগুলা অনেক বেশি শক্তি অর্জন করবে, বাইরে থেকে অর্জন করবে শক্তি এবং দূরে অবস্থান করবে। ফলে এদের নিজেদের ভিতরে যে আন্তঃআণবিক আকর্ষণ বল ওইটা কমে যাবে, ওটা থাকবে না। নিজেদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না, এই উচ্চ তাপমাত্রায় দূরে থাকবে। ফলে এর যে আণবিক আয়তনও থাকবে না। তো এইটা যখন দূরে অবস্থান করবে তখন আমি কিন্তু একত্রিত করতেছি না। ফলে এই জায়গাতে দূরে অবস্থান করার কারণে নিম্ন চাপ আছে। কি আছে? নিম্ন চাপ। তো খেয়াল করো, এই যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ এইটাকে বলা হয় আদর্শ অবস্থা। এটাকে কি বলা হয়? আদর্শ অবস্থা। তো আদর্শ অবস্থা এটাকে এভাবে মনে রাখতে পারো, উতে উচ্চ, তারপর হচ্ছে তাতে তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ নিচা, উতা নিচা। এভাবে মনে রাখতে পারো যে উতা নিচা, এভাবে মনে রাখবা। উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা যখন অনেক বেশি তখন গ্যাসগুলা বাইরে থেকে শক্তি অর্জন করে পরস্পর থেকে দূরে সরে যায়। যখন পরস্পর থেকে দূরে সরে যায়, একজন আরেকজনের থেকে দূরে সরে যায়, তার মানে এর মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে নগণ্য হলে সে তো আদর্শ, তাই না? আবার যদি অনেক দূরে সরে যায় তাহলে ওখানে কোনো চাপের প্রভাব নাই, তাহলে চাপ নিম্ন। তার মানে কি? তার ওখানে আমার যে আয়তনকে আমি নগণ্য ধরে নিচ্ছি, তার মানে সে কি আদর্শের মতো আচরণ করতেছে। তার মানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে সে কিসের মতো আচরণ করে? আদর্শের মতো আচরণ করে। তাহলে এখন যদি আমি বাস্তবের মতো আচরণ করাইতে চাই তাহলে কি করা লাগবে? বাস্তব আচরণ করাইতে গেলে ঠিক তার উল্টাটা করা লাগবে। উল্টাটা কি? যেখানে আমার তাপমাত্রা উচ্চ ছিল ওই জায়গায় আমি বলবো নিম্ন তাপমাত্রা, মানে তাপ একদম কমাই দিব, মানে বাইরে থেকে কোনো শক্তি আমি দিব না। গ্যাসের নিজস্ব শক্তি থাকবে, গ্যাসের শুধুমাত্র নিজস্ব শক্তি থাকবে, বাইরে থেকে কোনো শক্তি এখানে আসবে না, শুধুমাত্র নিজস্ব শক্তি থাকবে। সো বাইরে থেকে কোনো শক্তি না আসে, যদি শুধুমাত্র নিজস্ব শক্তি থাকে তাহলে এই জায়গাতে গ্যাসগুলা নিজস্ব শক্তি অর্জন করবে। এবার নিজস্ব শক্তি অর্জন করার পর আমি যদি এখন চাপ দিই, বাইরে থেকে এরম করে চাপ দিলে গ্যাসগুলো আস্তে আস্তে নিজের কাছে চলে আসবে না?
কণাগুলা কাছে চলে আসবে। সো আমি বাইরে থেকে কোনো শক্তি দিই নাই, ফলে কণাগুলা শুধু নিজস্ব শক্তিতে এখানে আছে, ফলে এদের নিজেদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়ে গেছে। আবার আমি বাইরে থেকে চাপ দিচ্ছি, চাপ দিয়ে কি করছি, কণাগুলাকে অনেক কাছে নিয়ে চলে আসছি, ফলে যেটা হচ্ছে এর নিজেদের যে আণবিক আয়তন আছে, আণবিক আয়তন এখন কাউন্ট হওয়া শুরু হয়েছে। ফলে যেটা হইছে, আমি এখানে উচ্চ চাপ যদি দিই, তখন এই নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে আমার এই গ্যাসটাই এখন বাস্তবের মতো আচরণ করে। তাহলে কি হইলো, এখন সেটা বাস্তবের মতো আচরণ করলো। তাহলে আগে কি ছিল, আগে যখন উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ ছিল, উতা নিচা, তখন সে আদর্শের মতো আচরণ করছে। কিসের মতো? আদর্শের মতো। আদর্শ কেন? কারণ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, কোনো হচ্ছে তোমার আয়তন, অণু যেগুলো আছে তার আণবিক আয়তন গণনা করার কিছু নাই, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, তখন সে আদর্শের মতো আচরণ করছে। বাট যখনই তার নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ নিছি, তখনই সে বাস্তবের মতো আচরণ করছে। তাহলে এই হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের মেইন কাহিনী। এখন তুমি বলো যে বাস্তব গ্যাসের মেইন কাহিনী এটা তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে ইয়েস লিখো। এখন আমরা তোমাদের ইয়েস কমেন্ট পড়ে আমি পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশ কি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমার আদর্শ সমীকরণ না মানে, তাহলে এ একটা সমীকরণ মানবে। আদর্শ সমীকরণ যদি না মানে, তাহলে একটা সমীকরণ মানবে, সেই সমীকরণটা হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ বা আদর্শ গ্যাসের সমীকরণ মানে, আদর্শ গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ বা আদর্শ গ্যাসের সমীকরণ মানে, আর বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়াল সমীকরণ মানে। তো বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল কি করছে, যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস কতটা বিচ্যুত হয়, কতটা সরে আসে, সেইটা কাউন্ট করছে, করে ওই বাস্তব গ্যাসের সমীকরণকে, মানে আদর্শ গ্যাসের সমীকরণকে কারেকশন করছে, করে ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখছে। সো এখন দেখো, আমরা যদি দুইটার ভিতরে একটু তফাৎটা দেখার চেষ্টা করি, আমরা জানি যে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার খেয়াল করো, আমরা একটা জিনিস বলেছিলাম যে অণুগুলার আণবিক আয়তন, অণুগুলার আণবিক আয়তন মানে এই যে আয়তন, এই আয়তনের ক্ষেত্রে অণুগুলার আণবিক আয়তনকে আমাদের কাউন্ট করতে হবে। এবার আমরা আরেকটা জিনিস বলেছিলাম, আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল ডিপেন্ড করে প্রেসারের উপর। তার মানে যদি আমরা যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে যাই, আণবিক আয়তন এবং আন্তঃআণবিক আকর্ষণ বল দুইটাকে আমরা কাউন্ট করব না, বাট যখন আমরা বাস্তবে যাব তখন আমরা এই দুইটাকে কাউন্ট করব। তার মানে পি এবং ভি এই দুইটাকে কারেক্ট করা লাগবে। সো আমরা যখন বাস্তবে যাব, এই পি এবং ভি এই দুইটাতে কারেকশন হবে, পি এবং ভি হবে কি, কারেকশন। তাহলে পি এবং ভি এই দুইটাকে কারেকশন করলেই আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণ পাবো। এবার বলছে দেখো, বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল বলছে পি কে কারেকশন করলে কি পাওয়া যায়, পি কে কারেকশন করলে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার পাওয়া যায়, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার পাওয়া যায়। এবার খেয়াল করো, এটা আমরা কি করলাম, এটা আমরা পি এর কারেকশন করলাম। এবার ভি এর কালেকশন করলে কি পাওয়া যায়, ভি মাইনাস এন বি পাওয়া যায়, ইকুয়ালস টু আমাদের ইকুয়েশন আসে এন আর টি। এই যে ইকুয়েশনটা দিলাম, এটা ঠাডা মুখস্থ করবা। এটা কি করবা, ঠাডা মুখস্থ, ঠাডা মুখস্থ, ঠিক আছে। এবার দেখো কি মুখস্থ, আমরা তো পিভি ইকুয়ালস টু এনআরটি জানি, কোনো সমস্যা নেই। এখানে আমরা যেটা করছি, এটা আমাদের চাপ ছিল, এই টোটাল অংশটা আমাদের চাপের কারেকশন। এটা কি, এটা হচ্ছে চাপের সংশোধন। এই টোটাল অংশটা কি, এটা আমাদের চাপের সংশোধন। কিসের জন্য, ওই যে আমরা হচ্ছে আদর্শ থেকে বাস্তবে আসতেছি, এজন্য সংশোধন করা লাগছে। এইটা হচ্ছে আমাদের আয়তন, এই টোটাল অংশটা হচ্ছে আমাদের আয়তনের সংশোধন। এটা কি, আয়তনের সংশোধন। কেন করতেছি আয়তনের সংশোধন, কারণ ওই যে টোটাল অংশটা আমাদের সংশোধন করা লাগছে। আয়তনের সংশোধন কেন, টোটাল অংশটা আমাদের সংশোধন করা লাগছে, বিকজ আমাদের আণবিক আয়তন তো আমরা ধরছিলাম না, সেই আণবিক আয়তনটিকে ধরবো যখন আমরা, তখন আমরা আয়তনের সংশোধন করব। তাহলে দেখো, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি, একটা চাপের সংশোধন, একটা হচ্ছে আয়তনের সংশোধন। তো এইটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ। এই ভ্যান ডার ওয়াল সমীকরণটা আমাদের প্রথমত মুখস্থ করা লাগবে। ওকে, ভ্যান ডার ওয়াল সমীকরণটা আমাদের প্রথমত মুখস্থ করা লাগবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই জায়গা থেকে, এই ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চেন আসবে, খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চেন আসবে। সো আমি তোমাদের এই ভ্যান ডার ওয়াল সমীকরণটা, এইটা যদি এখন একটু দাগাই দিই, এবার বলি যে
একটা কোশ্চেন দিলাম তোমাকে, এরকম বললাম যে 16 গ্রাম অক্সিজেন এর জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। এইটা হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন, যে 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন 16 গ্রাম অক্সিজেনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে ভাই ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখবো, এখানে 16 গ্রাম অক্সিজেনের জন্য কেমনে লিখবো? খেয়াল করলে দেখবা এখানে চাপ আছে, চাপ নিয়ে আমাদের কিছু করার নেই, চাপ চাপের মতো আছে, চাপ তো আমরা 16 গ্রাম দিয়ে আর বের করতে পারবো না। এখানে দেখো এ আছে, ভি আছে, ভি দিয়েও কিছু করার নেই, এ নিয়েও কিছু করার নেই, কিন্তু এন যেটা আছে, এন মানে হচ্ছে মোল সংখ্যা, এইটা নিয়ে অনেক কিছু করার আছে। তো চাপ আছে, আয়তন আছে, এন মানে মোল সংখ্যা, এই মোল সংখ্যা এখান থেকে বের করা সম্ভব। এই চাপ নিয়ে, এই আয়তন নিয়ে কিছু করার নেই, এই বি নিয়ে কিছু করার নেই, কিন্তু এই যে মোল সংখ্যা আছে, এই যে মোল সংখ্যা আছে, এটা নিয়ে অনেক কিছু করার আছে। আর টি এগুলা নিয়ে আমাদের কিছু করার নেই। টোটাল ইকুয়েশনে দেখো, আমরা যদি দেখি টোটাল ইকুয়েশনে এ আছে এবং বি আছে, এগুলা নতুন, এ এবং বি এগুলা নতুন, এগুলাকে বলে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর। এগুলাকে কি বলে? ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর। এই যে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর গুলো আছে, এই ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর হচ্ছে এ বি, মানে তারা কনস্ট্যান্ট নাম্বার, তাদের মান আছে, এই মানগুলো বের করা যায়। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন হচ্ছে আমরা এই গ্যাসের, তোমার গ্যাস নিয়ে যে সমস্ত আরো হায়ার স্টাডিজ করছি, কাইনেটিক্স পড়ছি, তখন হচ্ছে আমরা এই ভ্যান ডার ওয়াল ফ্যাক্টরের মানগুলো বের করা শিখছি। আমি নিজেও ভুলে গেছি, এখন আর মনে নাই, পরীক্ষার জন্য মুখস্থ পড়ছিলাম, পরে আবার ভুলে গেছি, ঠিক আছে, বাট ওগুলা লাগে না তেমন একটা। এবার আসো, এছাড়া এই জায়গাতে এই যে এন আছে, এনটা কি? এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, তো এই যে মূল সংখ্যা এন, এইটাকে আমরা দেখো এই 16 গ্রাম থেকে বের করতে পারবো কিভাবে? আমরা যদি n ইকুয়ালস টু দেখি, n ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে w ডিভাইডেড বাই m। n ইকুয়ালস টু ফর্মুলা কি? w ডিভাইডেড বাই m। w এর ভ্যালু দেখো অলরেডি আমাদের 16 গ্রাম দেয়া আছে। w মানে যেই ভর দেয়া থাকবে, কত ভর দেয়া আছে? 16 গ্রাম। তাহলে উপরে আমি 16 গ্রাম বসালাম, নিচে ডিভাইডেড বাই m করো। m মানে কি? অক্সিজেনের 32, খেয়াল করো অক্সিজেনের 32, তাহলে 16 ডিভাইডেড বাই 32 ক্যালকুলেশন করলে 1/2 আসে। ক্যালকুলেশন করলে কত আসে? 1/2। এই যে 1/2, এই 1/2 এই ভ্যালুটা আমাদের এখন এখানে বসাতে হবে। তাহলে এই সমীকরণে আমি যদি 1/2 বসাই, p প্লাস n স্কোয়ার, n স্কোয়ার মানে কি? 1/2 এর স্কোয়ার, 1/2 এর স্কোয়ার করলে 1/4 আসে। উপরে দেখো a, নিচে দেখো v স্কোয়ার, এটা লিখে ফেললাম। এবার দেখো v মাইনাস nb, nb মানে কি? 1/2 ইন্টু b, মানে b/2 ইকুয়ালস টু, খেয়াল করো nRT, nRT মানে কি? হাফ RT। এই হচ্ছে আমাদের 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ। এই হচ্ছে আমাদের 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ। তো 16 গ্রাম অক্সিজেনের জন্য যদি কখনো ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে বলে, সেটা কেমনে হবে? এভাবে হবে। পারবো কিনা বলো তো? এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে পারবো, পারবো, তাহলে আমি নেক্সটটায় যাব। দেখো আরেকটা দেখাবো এখান থেকে। সো ভ্যান ডার ওয়াল সমীকরণ, এটা আমাদের জন্য জানা মাস্ট, আমরা পরের অংশে যাই। ভ্যান ডার ওয়াল সমীকরণের পরের ম্যাথ, ধরো আমাদের এরকম বলছে যে 7 গ্রাম নাইট্রোজেন এর জন্য, ঠিক আছে, ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। ওয়াল সমীকরণ লিখো। এটা কি বলছে? 7 গ্রাম নাইট্রোজেনের জন্য লিখতে বলছে। কয় গ্রাম? 7 গ্রাম। তাহলে 7 গ্রাম নাইট্রোজেনের জন্য যদি আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে বলে, এটা আমরা কিভাবে লিখবো? দেখো 7 গ্রাম নাইট্রোজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ আমাদের আসবে খুব সিম্পল। আবারও আমাদের n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m করা লাগবে। n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m করো, উপরে যাবে 7 ডিভাইডেড বাই নিচে m। নাইট্রোজেনের আণবিক ভর কত? 7, 14, 14 দুগুণা 28। তাহলে খেয়াল করো, কাটাকাটি করলে 1 ডিভাইডেড বাই কত আসে? 4 আসে। কত আসে? 1 ডিভাইডেড বাই 4, 4 7 28। তাহলে n এর মান 1 ডিভাইডেড বাই 4। এখন যদি আমি p প্লাস n স্কোয়ার a করি, মানে 1 ডিভাইডেড বাই 4 তার স্কোয়ার a ডিভাইডেড বাই v স্কোয়ার করি, তারপরে v মাইনাস nb করি, মানে 1/4b করি,
ইন্টু এনআরটি করি, মানে 1/4 আরটি করি, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনটার পরিবর্তিত রূপ কেমন আসবে? পি প্লাস, খেয়াল করো, এ ডিভাইডেড বাই 16v², তারপরে দেখো ভি মাইনাস b/4 ইকুয়ালস টু আরটি ডিভাইডেড বাই 4। এই আসলে হচ্ছে আমাদের 7 গ্রাম নাইট্রোজেনের জন্য পরিবর্তিত ভ্যান ডার ওয়াল সমীকরণ। তাহলে যদি আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে বলে এরকম, পারবো কিনা বলো তো? এরকম সিম্পল জিনিসই কিন্তু দিবে পরীক্ষাতে, এরকম সিম্পল জিনিসই দিবে। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি পারবা না। এখন বলবা ভাইয়া বইতে তো এগুলো নেই, আপনি দেখাচ্ছেন কেন? দেখো আমি তোমাদের প্রশ্ন সলভ করি করে প্র্যাকটিস করে একটা থিওরি, এবং থিওরি থেকে কত ধরনের প্রশ্ন আসে প্রশ্নগুলার বেসিক দেখায় দিই। তো দেখো এটা হচ্ছে প্রশ্নের স্ট্রাকচার। তুমি আমার সাথে 2টা প্র্যাকটিস করলা না, এখন তুমি একাই পারবা, আর সমস্যা নেই। এবার দেখো এইটারই আবার উল্টা স্ট্রাকচার আছে, এখন তোমাদের আমি একটু উল্টা স্ট্রাকচার দেখাই। কেমন উল্টা স্ট্রাকচার দেখাই? উল্টা স্ট্রাকচার কি? তোমাকে এরকম বলে দিতে পারে পি প্লাস 0.04 a ডিভাইডেড বাই v², তারপর হচ্ছে v মাইনাস 0.2b ইকুয়ালস টু 0.2 rt। সমীকরণটি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রযোজ্য? দেখো এবার উল্টা সমীকরণ, একদম উল্টা। দেখো বলছে কি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রযোজ্য? পি প্লাস 0.4 a ডিভাইডেড বাই v², ভি মাইনাস 0.2b ইকুয়ালস টু 0.2 rt। এই সমীকরণটি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এটার জন্য প্রযোজ্য? এইটা আমাদের এখান থেকে বের করতে বলছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এটার জন্য প্রযোজ্য। তো কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রযোজ্য সেটা আমরা এখান থেকে কিভাবে বের করব? এটা আমাদের এখন কোশ্চেন আসতে পারে। দেখো এটা খুব সিম্পলি আমরা বের করে ফেলতে পারবো এই জায়গা থেকে, একদম ইজি ওয়েতে বের করে ফেলতে পারবো। আমাদের খেয়াল করতে হবে এইটা কিন্তু n² এর ভ্যালু, এইটা কিন্তু n এর ভ্যালু, তাহলে এখানে খেয়াল করো n ইকুয়ালস টু আমার রেজাল্ট কত? 0.2। n ইকুয়ালস টু আমার রেজাল্ট কত? 0.2। তাহলে n ইকুয়ালস টু যদি রেজাল্ট হয় 0.2, n মানে হচ্ছে w/m ইকুয়ালস টু রেজাল্ট 0.2। তাহলে খেয়াল করো এই w এর ভ্যালু আমি জানি না, বাট m এর ভ্যালু তো আমি জানি। কি জন্য? কার্বন ডাইঅক্সাইড দেয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু হচ্ছে 44 ইকুয়ালস টু 0.2 পাচ্ছি। আর গুণ করলে দেখো w ইকুয়ালস টু 0.2 ইন্টু 44 পাওয়া যায়। 0.2 মানে 2 ডিভাইডেড বাই 10 ইন্টু 44। ক্যালকুলেশন করলে দেখো 44 দুগুণা 88, 88 ডিভাইডেড বাই 10 আসে, মানে 8.8 গ্রাম আসে। কত আসে? 8.8 গ্রাম। তাহলে এখান থেকে আমি ফাইনালি পাচ্ছি হচ্ছে 8.8 গ্রাম। তার মানে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য এই সমীকরণটা প্রযোজ্য। তাহলে আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণের এইটা একটা রূপ পাইলাম, এইটা একটা রূপ পাইলাম। এবার তুমি আমার সাথে বলো যে এইটা বুঝছো কিনা। দেখো জিনিসটা এরকম, তোমাকে আমি একবার বুঝাইলাম, যদি তোমার এটা প্রথমবার দেখা হয় যে আমি ভ্যান ডার ওয়াল সমীকরণ, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এটা লাইফে প্রথমবার দেখতেছি, তার মানে তুমি এই সময় বুঝবা জিনিসটা, তোমার মনে হবে যে ভাইয়া এখান থেকে এখানে নিয়ে গেল, বুঝবা। বাট তোমাকে যদি এটা মনে রাখতে হয়, এটা পারতে হয়, এটা তোমাকে আমার সাথে সাথে খাতায় তুলতে হবে, এবং আরেকটা রাফ খাতায় 4 বার 5 বার 6 বার 7 বার প্র্যাকটিস করতে হবে। আমি এই জিনিসটা প্রথমবার যখন শিখি, কতবার যে প্র্যাকটিস করছি তার কোনো আয়ত্তা নাই। প্র্যাকটিস করে নিজের ব্রেনের ভিতর ঢুকাইছি, এরপরে আমি তোমাকে বলতে পারি। সো জিনিসটা এরকম যে এটা ভালো করে তোমাকে শিখতে হবে। এখন আমি তোমাকে গুছাইয়ে দিলাম, প্র্যাকটিস করে শেখার দায়িত্ব তোমার। সো আমি এটা আর রিপিট করব না, তোমরা আবার এই ভিডিওগুলো তো ইউটিউবে পাবা, ইউটিউব থেকে তুমি বারবার দেখে এটা কি করবা? প্র্যাকটিস করবা। ওকে, সো এটা ছিল আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে 2টা জিনিস। এখন আসো ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে অ্যাডভান্স কিছু জিনিসপত্র আসে যেটা অ্যাডমিশনে আসে। চলো আমরা অ্যাডমিশনের জন্য কিছু অ্যাডভান্স জিনিসপত্র শিখি। তোমাকে বলতে পারে অ্যাডমিশনের জন্য বলে, অ্যাডমিশনের জন্য বলে হচ্ছে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর এর একক বের করো। এটা হচ্ছে প্রশ্ন। ব্যাপারটা এরকম না, জিজ্ঞেস করে যে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর এর একক কি, নিচের কোনটি ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর এর একক, এই টাইপের প্রশ্ন করতে পারে।
তো খেয়াল করো আমরা যদি দেখি আমাদের বেসিক ইকুয়েশনে p প্লাস n স্কোয়ার a ডিভাইডেড বাই v স্কোয়ার এর সাথে আছে v মাইনাস nb ইকুয়ালস টু nrt। ভ্যান ডার ওয়াল ফ্যাক্টরের কথা যখন আসে তখন a এর ব্যাপারটা আসে এবং b এর ব্যাপারটা আসে। তো a হচ্ছে আমাদের একটা ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর, b হচ্ছে আমরা একটা ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর পাই। এখন যদি আমরা a এর একক বের করি, a এর একক নির্ণয় করতে চাই, কিভাবে বের করব? খেয়াল করে দেখো a এর একক আলাদাভাবে তো বের করা সম্ভব না, কিন্তু এইটা হচ্ছে আমার চাপ। এটা কি? এটা হচ্ছে আমার চাপ। ট্রিকটা দেখো, এটা হচ্ছে আমার চাপ, চাপের সাথে এই টোটাল রাশিটা যোগ করা আছে। তো বলো তো চাপের সাথে কখনো তুমি আলু যোগ করতে পারবা? চাপের সাথে পটল যোগ করতে পারবা? চাপের সাথে তুমি তোমাকে যোগ করতে পারবা? পারবা না। চাপের সাথে কেবলমাত্র চাপকেই যোগ করা যায়। তুমি কখনো কেজি এবং দৈর্ঘ্যকে একসাথে যোগ করতে পারবা? যে 5 কেজি 2 মিটার, দুইটাকে যোগ করে 7 কেজি মিটার হয়? এরকম হয় না। কেজির সাথে কেজি যোগ হয়, মিটারের সাথে মিটার যোগ হয়। তো এখানে চাপ যদি থাকে তাহলে এই টোটাল জিনিসটা কিন্তু চাপই নির্দেশ করে। যেহেতু এর সাথে যোগ হয়েছে তার মানে চাপের সাথে চাপ যোগ হয়েছে। তার মানে এই যে টোটাল জিনিসটা n স্কোয়ার a ডিভাইডেড বাই v স্কোয়ার, এই টোটাল জিনিসটার একক হচ্ছে চাপের একক, সেটা কি? অ্যাটম। এই টোটাল জিনিসটার একক হচ্ছে চাপের একক, সেটা কি? অ্যাটম। চাপের একক যেহেতু অ্যাটম, এটার একক অ্যাটম হবে। এবার খেয়াল করো n এর একক হচ্ছে মোল, সো আমি মোল স্কোয়ার পাবো, ইন্টু a পাবো। v এর একক হচ্ছে লিটার, সো লিটার স্কোয়ার পাবো। এই সাইডে আমি পাবো হচ্ছে অ্যাটম। এবার যদি তুমি আর গুণ করো তাহলে a ইকুয়ালস টু পাবা হচ্ছে অ্যাটম লিটার স্কোয়ার, অ্যাটম লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার। খেয়াল করো তাহলে কি পাবা? এর যে ভ্যালু, এর ভ্যালু পাবা অ্যাটম লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার, অ্যাটম লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। এটা কি? এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু বা a এর একক। এভাবে বের করতে হয়। কিভাবে বের করতে হয় আবারও বলি, এই যে চাপ, চাপের সাথে চাপই যোগ হবে, এই জন্য আমরা টোটাল টার্মটার একক অ্যাটম ধরে নিলাম। এবার প্রত্যেকটার একক বসায় আমরা বের করলাম অ্যাটম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা এমসিকিউতে আসবে, এটা এইচএসসিতে পাবা, আবার অ্যাডমিশনেও পাবা। এইচএসসিতে কম আসবে, অ্যাডমিশনে বেশি আসতে পারে। ওকে, এবার আসো পরের পার্টটা দেখি। পরের পার্টটা দেখো আমাদের এনবি আছে। এবার বলো তো এনবি আসলে কি নির্দেশ করতেছে? এইটা যেহেতু আয়তন, এনবিও আয়তনই নির্দেশ করবে। তাহলে আয়তনের একক হচ্ছে আমাদের লিটার। এখান থেকে আমি যদি এই এন এর একক বসাই তাহলে মোল ইন্টু বি ইকুয়ালস টু লিটার, তাহলে বি ইকুয়ালস টু লিটার পার মোল এটা আসবে, বা লিটার পার মোল এইটা পাবো হচ্ছে আমরা একক। তাহলে এখান থেকে আমরা একক পাইলাম লিটার পার মোল। এখান থেকে আমরা একক কি পাইলাম? আমরা এখান থেকে একক পাইলাম হচ্ছে লিটার পার মোল। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা মেইন ফ্যাক্টর, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এই দুইটা জিনিস আমাদের বের করতে শিখতে হবে, খুবই জরুরি এই দুইটা জিনিস ফর অ্যাডমিশন, যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে চাও। ওকে, আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা এর পরে আসবো অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। অ্যামাগা বক্র, অ্যামাগা বক্র এটা আসলে কি নির্দেশ করে সেটা আগে বুঝতে হবে। তো আমি এই জন্য তোমাকে সাইড নোট দিই, অ্যামাগা বক্র সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। অ্যামাগা বক্র হচ্ছে আদর্শ গ্যাস থেকে আদর্শ গ্যাস হতে বাস্তব গ্যাস কতটুকু বিচ্যুত হয় তা নির্দেশ করে। তো বুঝতেই পারছো বিজ্ঞানী অ্যামাগা একটা পরীক্ষা চালাইছে 1880 সালের দিকে। এগুলা বইতে ইনফরমেশন আছে, মুখস্থ করতে পারো, রিডিং পড়তে পারো। তো 1880 সালের দিকে বিজ্ঞানী অ্যামাগা একটা পরীক্ষা চালায় দেখছে যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস কতটুকু বিচ্যুত হয়, মানে কতটুকু সরে যায়। কতটুকু সরে? আদর্শ আচরণ ছিল, এখন কতটুকু সরছে। এই কতটুকু সরছে এটাকে বলে বিচ্যুতি। এটাকে কি বলে? এটাকে বলে বিচ্যুতি। ইংলিশে বলে ডেভিয়েশন, বাংলায় বলে বিচ্যুতি। বিচ্যুতি ইংলিশে বলে কি? ডেভিয়েশন। ডেভিয়েশন বানান মনে নেই, আন্দাজে লিখে লাভ নেই, ভুল করা যাবে না। সো বিচ্যুতি ইংলিশে বলা হচ্ছে ডেভিয়েশন। এই ডেভিয়েশন কতটুকু এইটা আমাদের নির্দেশ করে হচ্ছে অ্যামাগা বক্র। এখন ব্যাপার হইতেছে অ্যামাগা বক্রটা আসলে হয় কিভাবে। খেয়াল করো, আমরা পিভি বনাম পি এর লেখচিত্র শিখছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে, মনে আছে? পিভি বনাম পি এর লেখচিত্র,
আমরা শুনছিলাম যে বয়েলের সূত্রে পিভি ইকুয়ালস টু কে, বয়েলের সূত্রে আমরা কি দেখছিলাম, পিভি ইজ ইকুয়ালস টু কে, অর্থাৎ আমি এই বরাবর যদি পি রাখি আর এই বরাবর যদি পিভি রাখি, আমি পি এর মান যতই চেঞ্জ করি, পিভি এর মান, আমি পি এর মান যতই চেঞ্জ করি, পি এর মান কনস্ট্যান্ট থাকবে, পি এর মান কনস্ট্যান্ট থাকবে। এইটা ছিল বয়েলের সূত্রের এই পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সেই সমীকরণ। এবং আমরা বলেছিলাম যে এই যে সমীকরণটা আছে এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা কি? এটা হচ্ছে আদর্শ গ্যাস। এই যে সমীকরণ এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন বিজ্ঞানী অ্যামাগা বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিজ্ঞানী অ্যামাগা বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এখন পিভি বনাম পি ইকুয়েশন আঁকবা, পিভি বনাম পি ইকুয়েশন আঁকবা। এই পিভি বনাম পি ইকুয়েশনে আদর্শ গ্যাস যাদের পাবা, আদর্শ গ্যাস যাদের পাবা, এই আদর্শ গ্যাসগুলা তোমার সরাসরি এই রকম সম্পর্ক মেইনটেইন করে। এটা কারা? আদর্শ গ্যাস। সো এই বরাবর তুমি পিভি নিছো আর এই বরাবর তুমি পি নিছো, সো পিভি বনাম পি এই রেখাটা তুমি যখন নিছো তখন আদর্শ গ্যাসগুলা এই যে সরাসরি তোমার এই সম্পর্ক মেইনটেইন করে, এটা হচ্ছে আদর্শ গ্যাস লাইন। তো এইটা কি? এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস লাইন। এবার এই আদর্শ গ্যাস লাইনের পর আমরা আরেকটা সিম্পল জিনিস পাবো, এই পিভি বনাম পি ইকুয়েশনে আরেকটা সিম্পল জিনিস পাবো। আমরা অনেকগুলা গ্যাস নিব, তাদের জন্য কে কি ধরনের আচরণ করে সেটা দেখব। কি টাইপের গ্যাস নিব? যেমন ধরো আমরা হিলিয়াম গ্যাস নিব, আমরা হাইড্রোজেন গ্যাস নিব, আমরা নাইট্রোজেন গ্যাস নিব, আমরা অক্সিজেন গ্যাস নিব, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিব। এই টাইপের গ্যাসগুলো আমরা বসায় দেখব কার জন্য আচরণ কেমন। সো আমরা এখন যদি একটু আচরণগুলো দেখার চেষ্টা করি, আমরা যখনই হিলিয়াম গ্যাস নিব, হিলিয়াম গ্যাস ভাইয়া আচরণ যেটা করবে খুব ডিফিকাল্ট একটা আচরণ করবে। হিলিয়াম গ্যাস আদর্শ গ্যাসের মতো এই লাইনে কনস্ট্যান্ট থাকবে না, সে উপরের দিকে যাবে এবং সামান্য পরিমাণ বিচ্যুত হবে, সে উপরের দিকে যাবে এবং সামান্য পরিমাণ বিচ্যুত হবে। এটা কে? এটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে? এখন যদি আমি হাইড্রোজেন নিই, হাইড্রোজেন আরো উপরের দিকে বিচ্যুত হবে, আরো উপরের দিকে বিচ্যুত হবে এবং ভালোই বিচ্যুত হবে, বুঝতে পারছো? তাহলে একটা হিলিয়ামের জন্য, একটা হাইড্রোজেনের জন্য, একটা হিলিয়ামের জন্য, একটা হাইড্রোজেনের জন্য। এই যে দুইটা গ্যাস নিলাম, ভালো করে খেয়াল করো, এই দুইটারই ভর কম। এই দুইটার কি? এই দুইটার ভর কম। তো ভর কম যেই দুইজন আছে, এদের দেখো বিচ্যুতি উপরের দিকে, বিচ্যুতি উপরের দিকে, এবং দেখো এই বিচ্যুতি স্ট্রেট লাইন, সরল রেখা। এখানে আমরা কি বলতে পারি? ভর কম এবং এদের বিচ্যুতি সরল রেখা। এদের বিচ্যুতি কি? এদের বিচ্যুতি হচ্ছে আমাদের সরল রেখা। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এমন কিছু গ্যাস আছে, যেমন ধরো নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের বিচ্যুতি চাপ বাড়ানোর সাথে সাথে প্রথমে নিচের দিকে যাবে, তারপরে সে উপরের দিকে উঠবে, উঠে এই পজিশনে যাবে। এটা কার জন্য? নাইট্রোজেনের জন্য। আরেকবার আঁকাই, সুন্দর করে আঁকাই, ঠিক আছে? প্রথমে নিচের দিকে যাবে, তারপর উপরের দিকে উঠে এই পজিশনে যাবে। এটা কার জন্য? নাইট্রোজেনের জন্য। তো নাইট্রোজেন যেটা, এই যে গ্যাসগুলা যেটা, এই গ্যাসগুলার ভর বেশি। এগুলার কি? ভর বেশি। ভর বেশি হওয়ার কারণে এরা তখন যে বিচ্যুতি দেখায়, প্রথমে বিচ্যুতি নিচের দিকে আসে, মানে নেগেটিভ হয়। ধরো আদর্শ গ্যাস লাইন, এটা যদি আমরা 1 ধরি, 1 এর উপরে 1 এর নিচে, তো 1 এর উপরে বিচ্যুতি আমার দুইটা, হিলিয়াম এবং হাইড্রোজেন। বাট 1 এর নিচে প্রথমে বিচ্যুতি দেখায় আমার নাইট্রোজেন। নাইট্রোজেনের ভর বেশি, প্রথমে নিচের দিকে বিচ্যুতি দেখায়, তারপরে সে উপরের দিকে বিচ্যুতি দেখায়। প্রথমে নিচের দিকে বিচ্যুতি দেখায়, তারপরে সে উপরের দিকে বিচ্যুতি দেখায়। এটাকে নাইট্রোজেন। আরো ভর বেশি অক্সিজেন। অক্সিজেনের জন্য যদি দেখো, সে প্রথমে নিচের দিকে বিচ্যুতি দেখাবে, তারপরে উপরের দিকে বিচ্যুতি দেখাবে, এবং এর পজিশন এটা। তারপরে তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের বিচ্যুতি দেখো, প্রথমে সে নিচের দিকে যাবে, তারপরে সে উপরের দিকে যাবে, এটা হচ্ছে এটা। এবার বলবা ভাই এটা কেমনে পাইছেন? এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল। পরীক্ষা করে এরকম পাইছি আমরা, বুঝতে পারছো? গ্রাফটা পরীক্ষা করে পাইছি যে বিচ্যুতি কেমন হচ্ছে। তাহলে খেয়াল করো, এই জায়গাতে আমরা হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রত্যেকের বিচ্যুতি দেখলাম এবং তাদের গ্রাফ দেখলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ডিসিশনে পৌঁছাইতে পারতেছি। ডিসিশনটা কি? গ্যাসের বিচ্যুতি, ঠিক আছে, বিচ্যুতি ইজ সমানুপাতিক আণবিক ভর, তাই না?
আণবিক ভর, মানে আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি না, আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি না। সো দেখো যদি আমার জিজ্ঞেস করে এই কয়টা গ্যাস আছে, এই গ্যাসগুলোর ভিতরে কার বিচ্যুতি সবচেয়ে বেশি, তাহলে দেখো এই গ্যাসগুলোর ভিতরে কার বিচ্যুতি সবচেয়ে বেশি বা বিচ্যুতির ক্রম যদি জিজ্ঞেস করে, এই গ্যাসগুলোর ভিতরে বিচ্যুতির ক্রম জিজ্ঞেস করে যে কার বিচ্যুতি সবচেয়ে বেশি হবে, কিভাবে লিখবো খেয়াল করো। এই গ্যাসগুলোর ভিতরে বিচ্যুতির ক্রম লিখতে বললে তখন আমরা দেখবো যে কার আণবিক ভর বেশি কার আণবিক ভর কম, বিচ্যুতির ক্রম দেখতে হবে। তো এই দেখো এই যে আণবিক ভর ছাড়াও আরো একটা জিনিস আমাদের দেখতে হয় বিচ্যুতির ক্রমের ক্ষেত্রে, আরো একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে পোলারিটি। পোলারিটি যদি কখনো কোনো পোলার যৌগ থাকে তখন বিচ্যুতির ক্রমের ক্ষেত্রে বা বিচ্যুতি কার বেশি সেটা বাছাই করার ক্ষেত্রে বিচ্যুতির সাথে পোলারিটির সম্পর্ক আরো গভীর। পোলারিটি থাকলে সেটা আগে নিব। যেমন ধরো অ্যামোনিয়া যদি থাকে, অ্যামোনিয়া একটা পোলার গ্যাস, ফলে এর বিচ্যুতি সবচেয়ে বেশি হবে। এরপরে আসবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ভরের দিক দিয়ে দেখবা কার্বন ডাইঅক্সাইড বেশি, কিন্তু অ্যামোনিয়া পোলার হওয়ার কারণে এর বিচ্যুতি সবচেয়ে বেশি। এরপরে ধরো আসবে হচ্ছে আমাদের হচ্ছে অন্যান্য গ্যাস, সাপোজ ধরো এরপরে আসলো অক্সিজেন, তারপরে আসলো নাইট্রোজেন, তারপরে আসলো হচ্ছে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, এগুলা এইভাবে, বুঝতে পারছো? সো বিচ্যুতির ক্ষেত্রে আমরা এই যে সিকোয়েন্স এটা মাথায় রাখবো যে আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি। যদি পোলারিটি পাই তাহলে পোলারিটির ক্ষেত্রে বিচ্যুতি আমাদের আরো বেশি হবে। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই যে বিচ্যুতি সম্পর্কিত যে আলোচনাগুলা করলাম আমি তোমাকে, এই বিচ্যুতি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে আমাদের আরো বেশ কয়েকটা জিনিসপত্র একটু মাথায় রাখতে হবে এই বিচ্যুতি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে, অ্যামাগা বক্রের ক্ষেত্রে। চলো আরো কয়েকটা জিনিসপত্র মাথায় রাখি। খেয়াল করো আমরা বলছিলাম যে পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি, তাই না? পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি, তার মানে পিভি কে যদি আমি এখন ইকুয়াল করতে যাই তাহলে আমার এখানে একটা অন্য কোনো ভ্যালু আনতে হবে যেটা দিয়ে ইকুয়াল হবে। তাহলে আমরা আগে সংশোধন করছি, এখন সংশোধন না করে একটা ভ্যালু আনবো। ভ্যালুটা কি হবে? পিভি ইজ ইকুয়ালস টু জেড ইন্টু এনআরটি, এই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা জেড ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনআরটি। এখন বলবা ভাই জেডটা কি জিনিস? জেডকে বলা হয়, জেডকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কি বলা হয়? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। বাংলায় যদি বলে সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক, মানে কোনো একটা গ্যাস কতটুকু সংকোচন হয় কতটুকু প্রসারণ হয় সেটা নির্ধারণ হয় হচ্ছে এই সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়ে। কোনো একটা গ্যাস কতটুকু সংকোচন হয় কতটুকু প্রসারণ হয় সেটা নির্ধারণ হয় হচ্ছে এই সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়ে। ওকে, এখন আমরা একটু দেখবো যে এটা আসলে কাজ করে কিভাবে। ওকে, এটা দেখার একটু ট্রাই করি। দেখো যখন আমরা এই জেড এর মান বের করতেছি, জেড আসলে নির্ধারণ করে, ঠিক আছে, কোনো একটি গ্যাসের বাস্তব অবস্থায় আয়তন কত, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের যে আয়তন, খেয়াল করো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের যে আয়তন, এর যে রেশিও, এইটা হচ্ছে আমাদের নির্ধারণ করে জেড। মানে বাস্তব গ্যাসের আয়তন এবং আদর্শ গ্যাসের আয়তন এটা নির্ধারণ করে জেড। এবার খেয়াল করো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1 পাই। আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি পাই? জেড ইকুয়ালস টু 1। তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের যে আয়তন, খেয়াল করো বাস্তব গ্যাসের আয়তন এইটাকে যদি আমি ভি রিয়েল ধরি, আদর্শ গ্যাসের আয়তন এটাকে যদি আমরা ভি আই ধরি, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের আয়তন আর আদর্শ গ্যাসের আয়তন দুইটা কিন্তু সমান। খেয়াল করো যখন আমরা আদর্শ গ্যাস নিব z equals to 1 পাবো, আদর্শ গ্যাস সমীকরণ নিব বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু z equals to 1 হয়, তার মানে এটা বোঝায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের আয়তন আর আদর্শ গ্যাসের আয়তন সমান। বাট যদি আমাদের এই z is greater than 1 হয়, তার মানে দেখো VR divided by VI is greater than 1, তার মানে আমরা এখান থেকে পরবর্তী লাইনে লিখতে পাচ্ছি বাস্তব গ্যাসের যে আয়তন এইটা বেশি আর আদর্শ গ্যাসের যে আয়তন এটা কম। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে।
যদি z ইজ লেস দেন 1 হয় তখন আমরা vr ডিভাইডেড বাই vi পাচ্ছি লেস দেন 1। তাহলে এইটাকে আড়াআড়ি গুণ করলে কি আসবে দেখো, এটাকে আড়াআড়ি গুণ করলে vr ইজ লেস দেন vi হবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কয়েকটা ফ্যাক্টর। এখন এই ফ্যাক্টরটা আমরা কেন শিখলাম? এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা কোন গ্যাস কতটুকু কম্প্রেসেবল সেইটা ডিসিশন নিতে পারবো। যেমন ধরো, খেয়াল করো, একটা চিত্র আঁকলাম, এইটা হচ্ছে আমার আদর্শ গ্যাস, ঠিক আছে, আদর্শ গ্যাস। এবার ধরো আমরা এখানে উপরে আমরা হিলিয়াম এবং হাইড্রোজেন নিলাম। এই গ্যাসগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান আছে। এই গ্যাসগুলোর ভিতরে শুধুমাত্র আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করতেছে। এই আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করার কারণে এরা দেখা যাচ্ছে যে কাছাকাছি আছে অনেক। বুঝতে পারছো? আন্তঃআণবিক আকর্ষণ না, এগুলোর ক্ষেত্রে আন্তঃআণবিক আয়তন অত্যন্ত নগণ্য অবস্থায় আছে, বুঝছো? ওইটার প্রাধান্য বেশি, ফলে দেখা যাচ্ছে এইগুলা উপরের দিকে আছে, এই গ্যাসগুলোকে আমরা অনেক বেশি কম্প্রেস করতে পারবো। এবং এইটার ক্ষেত্রে আমাদের z এর মান গ্রেটার দেন 1 হবে। নিচে যেগুলা থাকবে এগুলোর ক্ষেত্রে z এর মান লেস দেন 1 হবে। সো উপরে আমরা আয়তনের প্রাধান্য দিব, আয়তনের প্রাধান্য, ঠিক আছে? এগুলা খুব একটা লাগে না, ঠিক আছে, চাইলে শিখে নিতে পারো। আর নিচে আমরা দিব হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্য। কি দিব? আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্য। বাট এগুলা খুব একটা লাগে না, বুঝছো? লাগে কোনগুলা? লাগে হচ্ছে আগের স্লাইড পর্যন্ত যেগুলো তোমাকে শেখাইছি না, এই যে এইগুলা হচ্ছে, এইটা তোমার এখান থেকে তুমি একটা মাস সিকিউ পাবা। হ্যাঁ, এই যে চিত্র এবং এখানে যা কিছু শেখালাম, এই জায়গা থেকে তুমি মাস সিকিউ পাবা এই চিত্র থেকে, আর এই জায়গা থেকে তুমি মাস্ট এমসিকিউ পাবা। এইটুকু তোমার মাস্ট জানতে হবে। আর এখানকার এই যা কিছু শেখাচ্ছি এগুলো হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন। এখানে যা কিছু দেখাইছি এগুলো সব এক্সট্রা ইনফরমেশন। সো এক্সট্রা ইনফরমেশন এগুলো তুমি দেখে নিতে পারো, আরো বইতে কিছু ইনফরমেশন দেয়া আছে সেগুলো দেখে নিতে পারো। আমি ক্লাসটা অনেক বেশি লেন্দি করতে চাচ্ছি না, যার কারণে হচ্ছে তোমাকে এখানে কয়েকটা ইনফরমেশন একটু বাদ দিলাম, যেগুলো তোমাকে আমি অ্যাডমিশনে যে দেখাইলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট এই অংশ পর্যন্ত ঠিকঠাকভাবে পড়ো। ওকে, এবার আসো আমরা আজকে ক্লাসের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে যাই, যেটা এই চ্যাপ্টারের মোস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিতরে একটা, সেটা হচ্ছে অম্ল ক্ষার তত্ত্ব। অম্ল ক্ষার তত্ত্ব মানে হচ্ছে অ্যাসিড ক্ষারের থিওরি নিয়ে কথা বলবে। সো অ্যাসিড ক্ষারের থিওরির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে আরহেনিয়াস থিওরি। আরহেনিয়াস থিওরি মানে আরহেনিয়াস অ্যাসিডকে কিভাবে প্রকাশ করছে আর ক্ষারকে কিভাবে প্রকাশ করছে, এটাকে বলা হচ্ছে আরহেনিয়াস থিওরি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই জায়গা থেকে তুমি এইচএসসি তে মাস্ট এমসিকিউ পাবা, আবার তুমি অ্যাডমিশনে যেও মাস্ট এমসিকিউ পাবা। সো এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এইচএসসি এবং অ্যাডমিশন। তো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আরহেনিয়াসের ব্যাপারটা আসে। আরহেনিয়াস বলতেছে জলীয় দ্রবণে আরহেনিয়াসের কথা এটা। আরহেনিয়াস বলতেছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করলে, ঠিক আছে, জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করলে অ্যাসিড, আর জলীয় দ্রবণে হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করলে এইটা কি? এইটা হচ্ছে ক্ষার, ঠিক আছে। তো ক্ষারকে আমি বেজ দিয়ে প্রকাশ করলাম, এটা কি? ক্ষার বা বেজ। তাহলে জলীয় দ্রবণে যে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে সে অ্যাসিড, যে হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করে সে হচ্ছে ক্ষার। তাহলে আমরা যদি এখন হিসাব করি HCl, বলো এটা কি অ্যাসিড না ক্ষার? তুমি চিনতে পারবা না। বাট তুমি যদি এখানে জলীয় দ্রবণ নাও, জলীয় দ্রবণ নেওয়া মানে এ এখন ভেঙে যে হাইড্রোজেন প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হবে, তার মানে এটা এখন অ্যাসিড হিসেবে কাজ করতেছে। তুমি যদি এখন সালফিউরিক অ্যাসিড নাও H2SO4, এইটা এখানে জলীয় দ্রবণ যদি নাও, জলীয় দ্রবণ নিলে এই দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়তে পারে এবং SO4 2 মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে এই যে জলীয় দ্রবণে আমরা আয়নে রূপান্তর করতে পারলাম, আয়নে রূপান্তর করতে পারলে এটা কি বলতো? অ্যাসিড। জলীয় দ্রবণে যেই হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়তে পারবে সেই হচ্ছে অ্যাসিড। তাহলে আমি যদি এখন ক্ষারের কথা চিন্তা করি, যেমন ধরো ক্ষার হিসেবে আমি যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলো, তুমি বলবা ইয়েস ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড
জলীয় দ্রবণে গেলে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়নে রূপান্তর হয়, তার মানে এটা ক্ষার। ওকে ঠিক আছে, মেনে নিলাম। এখন যদি আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, তুমি বলবা ভাইয়া এটাও ঠিক আছে, জলীয় দ্রবণে ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং 2 হাইড্রক্সিল মাইনাস আয়ন তৈরি হলো, দ্যাট মিন্স এটাও ক্ষার। তো দেখো আরহেনিয়াস থিওরি বেসিক ক্ষার এবং অ্যাসিড সম্পর্কে একটা ধারণা দেয়। ধারণাটা কি? যারা হাইড্রোজেন ছাড়তে পারবে তারাই অ্যাসিড, যারা ওএইচ ছাড়তে পারবে তারাই ক্ষার। কিন্তু আরহেনিয়াসের সমস্যা হইতেছে, আরহেনিয়াস তখনই ব্যাখ্যা করতে পারবে যখন হচ্ছে জলীয় দ্রবণ থাকবে, জলীয় দ্রবণ থাকবে, জলীয় দ্রবণ থাকলেই সে ব্যাখ্যা করতে পারবে, নতুবা পারবে না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি অ্যামোনিয়া এটা সম্পর্কে বলো তো, এইটা অ্যাসিড না ক্ষার, তুমি বলতে পারবে না। দেখো এটা দেখে তুমি বলতে পারবে না, কেন? কারণ এখানে কোনো জলীয় দ্রবণ নাই, কিচ্ছু নাই, এ নিবে না দিবে কি করবে আমি এখানে বুঝতে পারতেছি না, এ হাইড্রোজেন ছাড়বে না হাইড্রোজেন নিবে, কিছুই বুঝতে পারতেছি না। সো এ আমার কি ধরনের আচরণ করবে সেটা আরহেনিয়াস ব্যাখ্যা করতে পারে না। তো আরহেনিয়াসের সীমাবদ্ধতা হচ্ছে আরহেনিয়াস জলীয় দ্রবণ ছাড়া ব্যাখ্যা করতে পারে না, তার মানে অ্যাকুয়াস সলিউশন ছাড়া বা একিউ ছাড়া সে কখনোই অ্যাসিড ক্ষারকে ব্যাখ্যা করতে পারে না। আর মজার ব্যাপার হচ্ছে আরহেনিয়াস থেকে প্রশ্নও আসে না, ঠিক আছে? আরহেনিয়াস লাগে হচ্ছে পরের থিওরিগুলা বুঝতে গেলে, এজন্য আমরা আরহেনিয়াস পড়ে ফেললাম। এবার আসবো আরহেনিয়াসের পরে আমরা আসবো হচ্ছে ব্রোনেস্টেড লাউরি থিওরি। ব্রোনেস্টেড লাউরি এখন আরহেনিয়াসের থিওরি সীমাবদ্ধতাকে দূর করার জন্য আরেকটু এক্সট্রা জিনিস বলছে। এক্সট্রা জিনিস কি? এক্সট্রা জিনিস বলছে যে ঠিক আছে এখানে হাইড্রোজেন প্লাস আয়ন, হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রক্সিল মাইনাস আয়ন, যেটা বলছিল যে হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রক্সিল মাইনাস আয়ন, এটা যেটা বলছিল এত কিছুতে যাওয়া লাগবে না, তুমি শুধু চিন্তা করো যে কোনো জায়গায় প্রোটন দান সম্ভব কিনা, প্রোটন দান, কোন জায়গায় প্রোটন দান বা গ্রহণ সম্ভব কিনা। এখন বলবা ভাই প্রোটন আবার কি? প্রোটন হইতেছে, খেয়াল করো, কোন একটা জায়গায় প্রোটন দান বা গ্রহণ সম্ভব কিনা এইটা দেখতে হবে। এখন প্রোটন কি? প্রোটন হইতেছে ভাইয়া, প্রোটন হইতেছে ভাইয়া আমাদের কাছে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে। তো এই হাইড্রোজেন যদি তার একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়। এই হাইড্রোজেন প্লাস আয়নে শুধুমাত্র একটা প্রোটন থাকে, কি থাকে? শুধুমাত্র একটা প্রোটন থাকে, তার মানে হাইড্রোজেন প্লাস আয়নই প্রোটন। তো এখন আরহেনিয়াস যেই মতবাদটা দিচ্ছে, যেহেতু সে প্রোটন রিলেটেড মতবাদ দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। কি বলা হয়? প্রোটনীয় মতবাদ। সো ব্রোনেস্টেড লাউরি যে থিওরিটা দিচ্ছে এটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। সো ব্রোনেস্টেড লাউরি বলতেছে যে যারা প্রোটন দান করে, প্রোটন যারা, প্রোটন মানে হাইড্রোজেন প্লাস আয়ন, এটা যারা দান করে তারা সবাই অ্যাসিড, যারা দান করে তারা সবাই অ্যাসিড। আর প্রোটন বা হাইড্রোজেন প্লাস আয়ন এইটা যারা গ্রহণ করে তারা সবাই ক্ষার। তাহলে দান করলে অ্যাসিড, গ্রহণ করলে কি? ক্ষার। দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষার। যেমন ধরো জিনিসটা এরকম, আমরা এখানে দেখতে পাচ্ছি H2SO4 আছে, H2SO4 তার কাছে দুইটা হাইড্রোজেন আছে, মানে দুইটা প্রোটন আছে, সে একটা ছেড়ে দিল, একটা ছেড়ে দিয়ে হাইড্রোজেন প্লাসে রূপান্তর হলো এবং HSO4 মাইনাসে রূপান্তর হলো। তাহলে খেয়াল করো তো, এই যে এই সালফিউরিক অ্যাসিড এ একটা ছাড়ছে না, এ যদি ছাড়ে তাহলে এ এখন অ্যাসিড, তাহলে এ কি হিসেবে কাজ করছে? এ ছেড়ে দেওয়ার কারণে অ্যাসিড হিসেবে কাজ করছে। এইবার খেয়াল করো HSO4 মাইনাস যেই পার্টটা আছে, HSO4 মাইনাস এও কিন্তু একটা ছাড়তে পারে, এ যদি একটা ছেড়ে দেয় দিয়ে H প্লাস এবং SO4 2 মাইনাসে রূপান্তর হয়, SO4 2 মাইনাসে রূপান্তর হয়, তাহলে খেয়াল করো এও কিন্তু অ্যাসিড হিসেবেই কাজ করলো। কি হিসেবে কাজ করলো? এও আমাদের অ্যাসিড হিসেবে কাজ করলো। কেন? কারণ এও একটা ছাড়ছে, এবার খেয়াল করো এই যে এই অ্যাসিড হিসেবে কাজ করলো, এর যেমন ছাড়ার ক্ষমতা ছিল, এর কিন্তু গ্রহণ করারও ক্ষমতা ছিল, HSO4 মাইনাস এ চাইলে একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করতে পারত, করে H2SO4 এ রূপান্তর হইতে পারত। যদি গ্রহণ করত তখন আবার এই জিনিসটা ক্ষারে রূপান্তর হয়ে যেত। কি হইতো? ক্ষারে রূপান্তর হইতো, ক্ষার বা বেজ। দ্যাটস ইট, একদম সিম্পল। কেউ যদি
ছাড়তে পারে তাহলে সে অ্যাসিড, কেউ যদি গ্রহণ করতে পারে তাহলে সে ক্ষার। তাহলে দেখো এই জায়গাতে এই একই জিনিস, এ গ্রহণ করছে দ্যাটস ওয়াই এ ক্ষার, এ ছাড়ছে দ্যাটস ওয়াই অ্যাসিড। বুঝতে পারছো জিনিসটা? তো কে ছাড়ছে আর কে গ্রহণ করছে এর দিকে আমরা তাকাইলেই এই ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদটা বুঝতে পেরে যাব। এই ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ থেকে আমরা এখানে আরো একটু মজার থিওরি পাই। ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ থেকে আমরা একটু মজার থিওরি পাই। কি? সেটা হচ্ছে অনুবন্ধী থিওরি পাই। কি পাই? অনুবন্ধী থিওরি। এটা থেকে প্রচুর এমসিকিউ আসে। হ্যাঁ, অনুবন্ধী থিওরি। তো অনুবন্ধী থিওরি এই জিনিসটা কি বোঝার চেষ্টা করি। খেয়াল করো, আমরা যদি একটা সিম্পল জিনিস দেখি, ধরো আমাদের এখানে HNO3 নাইট্রিক অ্যাসিড আছে। এই নাইট্রিক অ্যাসিড একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দিল, দিয়ে NO3 মাইনাসে রূপান্তর হলো। তাহলে এখানে ছাড়লো কে? ছাড়লো কে বলো তো? এই নাইট্রিক অ্যাসিড ছাড়লো। এ যেহেতু ছাড়ছে তাহলে এ এখন অ্যাসিড হিসেবে কাজ করছে। এবার খেয়াল করো তো, এ ছেড়ে দেওয়ার পর কিসে রূপান্তর হয়েছে? এইটাতে NO3 মাইনাসে রূপান্তর হয়েছে। এই যেটা মাইনাসে রূপান্তর হয়েছে, একটা মাছি এসে অনেক জ্বালাইতেছে। মারতেও ভয় পাইতেছি বোর্ডে। দেখো মাছি এখানে বসলে ও তো ইলেকট্রন ইয়া করে, তাই না? ও হচ্ছে তোমার ওর গায়ে ইলেকট্রন আছে, মানে ও হচ্ছে এখানে যখন বসে তখন এই এই তোমার পেনের মতো কাজ করে। তো ও এসে এখানে স্টক করে রাখে, ফলে ও যখন স্টক করে রাখে আমি যখন অন্য জায়গায় লিখতে চাই আমার লিখতে অসুবিধা হয়। ওখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে। একসাথে তুমি একাধিক জায়গায় কাজ করতে গেলে এটা স্মুথলি কাজ হবে না। সো ওই মাসি এসে বারবার ঝামেলা করতেছে। এখনো কি বসে আছে কোথাও? ওকে, আসো। এই রুমটা পুরো বদ্ধই থাকে, মানে এটা স্টুডিও রুম তো, চারিপাশে আটকানো, ফলে মাসি টাসি ঢুকতে পারে না। আর যদি ঢুকে তাহলে তোমার হচ্ছে বের হয় না। আসো, কোথায় জানি ছিলাম ভুলে গেছি, এই মাসি সব ভুলাই দিছে। আচ্ছা, ছিলাম হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডে। নাইট্রিক অ্যাসিড একটা হাইড্রোজেন যদি ছেড়ে দেওয়ার পর এ যেটা ছেড়ে দিছে সেটাকে আবার গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়, তাই না? এ এখন কিন্তু চাইলে একটা গ্রহণ করতে পারবে। কিভাবে? এই নাইট্রিক অ্যাসিডের এই নাইট্রেট মাইনাস আয়ন এ আবার একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে HNO3 তে রূপান্তর হতে পারবে। তো দেখো, কোনো একটা অ্যাসিড থেকে যদি ছেড়ে দেওয়ার পর একটা ক্ষার তৈরি হয়, এই ক্ষারটাকে দেখো, এইটা যেহেতু গ্রহণ করার ক্ষমতা রাখছে তাহলে এটা কি ক্ষার হয়ে গেছে না? এটা কিন্তু এখন ক্ষার হয়ে গেছে। বাট এই ক্ষারটা যেহেতু এই অ্যাসিড থেকে তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী ক্ষার। এটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী ক্ষার। এই কনসেপ্টটার নাম হচ্ছে অনুবন্ধী কনসেপ্ট। কোনো একটি অ্যাসিড থেকে যদি একটা ক্ষার তৈরি হয় তখন সেই ক্ষারকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ক্ষার। ওকে, অনুবন্ধী ক্ষার। আবার দেখো, আমরা যদি এরকম দেখি, আমাদের কাছে ধরো SO4 2- আয়ন আছে। এটা কি? সালফেট। সালফেট 2- আয়ন ধরো একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করলো, করে SO4- আয়নে রূপান্তর হলো। এখন খেয়াল করো তো, এ যখন গ্রহণ করছে তখন সে ক্ষার ছিল। কি ছিল? ক্ষার ছিল। এখন এই ক্ষার থেকে এ যখন এইটাতে রূপান্তর হয়েছে, এখন কিন্তু তার একটা ছেড়ে দেওয়ার অ্যাবিলিটি তৈরি হয়েছে। ছেড়ে দেওয়ার অ্যাবিলিটি তৈরি হওয়া মানে এ এখন অ্যাসিড। এ এখন কি? অ্যাসিড। বাট প্রবলেম ইজ এ নর্মাল অ্যাসিড না, এ হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। কি অ্যাসিড? অনুবন্ধী অ্যাসিড। এই অনুবন্ধী এই কনসেপ্টটাকে ইংলিশে বলে হচ্ছে কনজুগেট। কি বলে? কনজুগেট। তাহলে যেটা অনুবন্ধী এটাকে বলবো আমরা কনজুগেট। তাহলে একটা অ্যাসিড থেকে তার অনুবন্ধী তৈরি হয়, একটা অ্যাসিড থেকে কি হয়? তার অনুবন্ধী তৈরি হয়। তাহলে এই অ্যাসিড থেকে আমরা এটা যেটা পাচ্ছি তার অনুবন্ধী পাচ্ছি। ঠিক আছে? এবার এখানে আরেকটা কনসেপ্ট আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। দেখো, আরেকটা কনসেপ্ট আছে, সেটা কি? উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। এই কনসেপ্টটা ভালো করে শিখো। অ্যামফোটেরিক, একটা যৌগ যদি একই সাথে অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে তখন তাকে আমরা উভয়ধর্মী বা অ্যামফোটেরিক বলি। মানে কি ঘটবে? সে অ্যাসিড এবং ক্ষার উভয়ের মতো আচরণ করবে, অ্যাসিড প্লাস বেজ উভয়ের মতো আচরণ করবে। উদাহরণ হিসেবে দেখাই, ধরো আমাদের কাছে SO4- একটা আয়ন আছে। SO4- আয়ন, এটার দিকে খেয়াল করলে দেখো এর এখানে মাইনাসও আছে, আবার এখানে একটা হাইড্রোজেন প্লাসও আছে। তার মানে ও চাইলেই একটা ছেড়ে দিতে পারবে,
একটা যদি ছেড়ে দেয় হাইড্রোজেন প্লাস এবং SO4 মাইনাসে রূপান্তর হলো, SO4 2 মাইনাসে রূপান্তর হলো, দ্যাট ইজ কি বলতো, একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিয়ে সে এখন অ্যাসিডে রূপান্তর হলো। আবার এই HSO4ই এই SO4 মাইনাসই যদি একটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করলে H2SO4 এ রূপান্তর হলো। তাহলে দেখো তো একই জিনিস, এই জায়গাতে অ্যাসিড, এই জায়গাতে অ্যাসিড, এই জায়গাতে কি বেজ, তাহলে একই জিনিস যদি অ্যাসিড এবং বেজ উভয়ের মতো আচরণ করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামফোটেরিক। সেটাকে কি বলবো? অ্যামফোটেরিক। তাহলে কনসেপ্টটা কি? একটা হচ্ছে অ্যামফোটেরিকের কনসেপ্ট, আরেকটা হচ্ছে অনুবন্ধীর কনসেপ্ট। এখন প্রবলেম হইতেছে এখান থেকে তোমার প্রশ্ন আসবে, এখান থেকে কি আসবে? এখান থেকে তোমার প্রশ্ন আসবে, একটু ঘুরায় দিবে, একটু ঘুরায় বলবে। তো একটু ঘুরায় আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, একটা ঘুরায় প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে তুমি বুঝতে পারবা। একটা ঘুরায় প্রশ্ন দিব, ঘুরায় দিব, হ্যাঁ একটা ঘুরায় প্রশ্ন দিব। ঘুরায় প্রশ্নটা এরকম দিবে, ধরো বলে দিল যে SO4 মাইনাস এর অনুবন্ধী ক্ষার বের করো, অনুবন্ধী ক্ষার বের করো। তো আমার বের করতে বলছে অনুবন্ধী ক্ষার, কার জন্য অনুবন্ধী ক্ষার? SO4 মাইনাস এইটার জন্য অনুবন্ধী ক্ষার বের করতে বলছে। তাহলে বের করতে বলছে অনুবন্ধী ক্ষার এইটার জন্য, এইটা এর অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী ক্ষার তৈরি হয়েছে কি? অনুবন্ধী ক্ষার বের করতে বলছে, তার মানে এই জিনিসটা কাজ করছে কি হিসেবে বলো তো? এই জিনিসটা কাজ করছে অ্যাসিড হিসেবে। যদি আমার অনুবন্ধী ক্ষার বের করতে বলে, এইটার অনুবন্ধী ক্ষার বের করতে বলছে, তার মানে এইটা কাজ করছে কি হিসাবে? অ্যাসিড হিসাবে। তাহলে আমরা যদি HSO4 মাইনাস এইটা নিই এবং এইটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, অ্যাসিড হিসেবে কাজ করলে একটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে SO4 2 মাইনাস তৈরি হবে। এবার খেয়াল করো তো, এই যে জিনিসটা, এইটা যদি অ্যাসিড হয়, এ একটা ছেড়ে দেওয়ার পর যে ক্ষারটা তৈরি করবে এটা অনুবন্ধী ক্ষার না? তাহলে দেখো তো এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অনুবন্ধী ক্ষার। বুঝতে পারছো আমি কিভাবে চিন্তা করলাম? জিনিসটা মেলানোর জন্য রিভার্স মেথডে চিন্তা করলাম, রিভার্স টেকনিক। আবার বলি, আমার বলছে SO4 মাইনাসের অনুবন্ধী ক্ষার, তাহলে যদি অনুবন্ধী ক্ষার বের করতে বলে তাহলে এর কাজ করছে কি হিসেবে? অ্যাসিড হিসেবে। হ্যাঁ, এ কাজ করছে কি হিসেবে? অ্যাসিড হিসেবে। তাহলে এ হচ্ছে অ্যাসিড হিসেবে যদি কাজ করে, এ যদি অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে একে নিলাম আলাদা করে, নেওয়ার পরে অ্যাসিড হিসেবে কাজ করলে গ্রহণ করলো, ছেড়ে দিল। অ্যাসিড কি করে? অ্যাসিড ছাড়ে, ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর যেটা থাকবে ওটাই আমার অনুবন্ধী ক্ষার। এ হচ্ছে আমাদের প্রশ্নের রিভার্স টেকনিক। এবার ধরো আমাদের প্রশ্নটা এরকম দিল, বলল যে কি দিব, কোন কোশ্চেনটা দিব ভাবতেছি। আচ্ছা হ্যাঁ এইটাই নি, H2SO4 এর, আচ্ছা এটা হবে না, এইটা নি, SO4 2 মাইনাস এর অনুবন্ধী অম্ল বের করো, অম্ল বের করো। সো এখানে যদি আমরা SO4 2 মাইনাসের অনুবন্ধী অম্ল বের করি, তো আমার বলছে অনুবন্ধী অম্ল বের করতে, অনুবন্ধী অম্ল বের করতে। তার মানে এখান থেকে যে অংশটা আমি পাচ্ছি এর নিজে কি হিসেবে কাজ করছে? অনুবন্ধী অম্ল বললে এর নিজে হচ্ছে ক্ষার হিসেবে কাজ করছে। তাহলে আমি এখন SO4 2 মাইনাস এইটাকে ক্ষার হিসেবে দেখব। ক্ষারের কাজ কি? ক্ষারের কাজ গ্রহণ করা, ফলে সে কি করবে? একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করবে, গ্রহণ করার পর SO4 মাইনাসে রূপান্তর হবে। এই যে SO4 মাইনাসে রূপান্তর হলো, এই SO4 মাইনাসই হচ্ছে আমার অনুবন্ধী অম্ল। এটা কি অনুবন্ধী অম্ল? কারণ কি, এই ইনিশিয়ালি ক্ষার ছিল, ক্ষার থেকে এটা তৈরি হয়েছে, তৈরি হয়ে অম্লে রূপান্তর হয়ে গেছে, এ এখন ছাড়তে পারে। ক্ষার থেকে এটাতে রূপান্তর হয়ে গেছে, এখন কি করতে পারে? ছাড়তে পারে। এইটা হচ্ছে তোমার একদম রিভার্স টেকনিক। এই টেকনিকটা ফলো করে দেখবা তুমি যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। আমি তোমাদেরকে একটা রেকর্ডেড এমসিকিউ সলভ ক্লাস দিব গ্রুপে, রেকর্ডেড এমসিকিউ সলভ ক্লাস দিব। ওই রেকর্ডেড এমসিকিউ সলভ ক্লাসে দেখবা এই এমসিকিউ বহুত আসবে, যেখানে সব এই টেকনিক ব্যবহার করে সলভ করা যায় ইজিলি, সব এই রিভার্স মেথড ব্যবহার করে সলভ করা যায়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? অনুবন্ধীর কনসেপ্ট দেখলাম, টেকনিক দেখলাম কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, পাশাপাশি আমরা অ্যামফোটেরিকের কনসেপ্ট দেখলাম,
এবং এই যে কনসেপ্ট শেখালাম এই কনসেপ্টের আরো বহুত প্র্যাকটিস আছে, যে কোনো প্র্যাকটিস তুমি করতে পারবা। অ্যাম্ফোটেরিকের আরেকটা উদাহরণ আছে হচ্ছে পানি, আরেকটা উদাহরণ হচ্ছে পানি। কেন পানি? এই পানি দেখবা হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়তেও পারে, আবার এই পানি দেখবা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণও করতে পারে, গ্রহণ করলে H3O প্লাসে রূপান্তর হয়। দেখবা হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়তেও পারে, আবার দেখবা গ্রহণও করতে পারে। এই জন্য পানি একটি অ্যাম্ফোটেরিক পদার্থ। পানি কি? পানি হচ্ছে অ্যাম্ফোটেরিক পদার্থ। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। এবার দেখো আরেকটা যৌগ আছে যেটাও অ্যাম্ফোটেরিক হয়। কোনটা বলো তো? আরেকটা যৌগ আছে যেটা অ্যাম্ফোটেরিক হয়। এই দেখো H2CO3 কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড একটা ছেড়ে দিলে HCO3 মাইনাস হয়। এইটার দিকে তাকাইলে দেখো এ এখন একটা ছাড়তেও পারবে, একটা গ্রহণও করতে পারবে। ছাড়লে CO3 2 মাইনাস, গ্রহণ করলে H2CO3। দ্যাটস ওয়াই এই যৌগটা আমার অ্যাম্ফোটেরিক বা উভয়ধর্মী হিসেবে কাজ করে। এই যৌগটা কি হিসেবে? অ্যাম্ফোটেরিক বা উভয়ধর্মী হিসেবে কাজ করে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত যারা যারা আসছো আমার সাথে ক্লাসে, তারা কতদূর বুঝছো? বুঝছো কিনা বলো, আমাকে কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে তো ভালো, না বুঝতে পারলে আরো ভালো, হ্যাঁ আবার বোঝানো লাগবে। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, আমাকে জাস্ট জানাও দেখি। ওকে, এই পর্যন্ত যারা চলে আসছো তারা বুঝছো কিনা জানাও। গ্রেট। সো সবাই বুঝতে পারছো? আবার দেখি। একজন বলতেছে ভাইয়া ফাস্ট পড়ান, একজন বলতেছে ভাইয়া একটু স্লো গেলে ভালো হয়। কোনটায় যাব? আচ্ছা ভাইয়া, ওকে আচ্ছা, এটার রেকর্ডেড ভার্সন পাওয়া, রেকর্ডেড ভার্সন দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা এমন কিছু না যেটা তুমি বুঝবা না, মানে খুবই সিম্পল জিনিস, আমি একদম সিম্পলিফাইড ওয়েতেই বুঝাইছি। সো যারা রেকর্ডেড ভার্সন দেখছো তারা আরেকবার, মানে ভবিষ্যতে দেখবা, তারা আরেকবার এটা দেখো, দেখলে বুঝতে পারবে একদম সিম্পল জিনিস। এটা এমন কিছু না, জাস্ট কনসেপ্টটা কি তোমার হচ্ছে যে আগে মাথার ভিতর ঢুকাইতে হবে। কনসেপ্টটা যদি মাথার ভিতর না থাকে তাহলে তুমি এটা সিম্পল করতে পারবে না। এটা সিম্পল করার জন্য আগে কনসেপ্টটা মাথার ভিতর থাকতে হবে, তারপরে যে তুমি জিনিসটা পারবা। এই হচ্ছে বেসিক জিনিস। ওকে, সো এই জন্য আগে কনসেপ্টটা থাকতে হবে। ওকে, এবারটা খেয়াল করো, আমরা পরের থিওরি যাই। পরের থিওরি হচ্ছে লুইস থিওরি। হ্যাঁ, তো লুইস থিওরি যেটা, এটাকে বলে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থিওরি। মুক্ত জোড় ইলেকট্রন থিওরি বা মুক্ত জোড় ইলেকট্রন তত্ত্ব। তো মুক্ত জোড় ইলেকট্রনকে আমরা ইংলিশে বলি হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি লন পেয়ার ইলেকট্রন থিওরি। সো লুইস কি বলে? লুইস বলে যে, লুইস নাম্বার 1 বলে যারা অ্যাসিড তারা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, হ্যাঁ লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। যারা অ্যাসিড তারা কি করে? লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট বা গ্রহণ করে। আগে দেখো যারা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ যারা করছিল তারা কিন্তু ক্ষার ছিল। এখন যারা লন পেয়ার ইলেকট্রন, এখন কিন্তু আর হাইড্রোজেন প্লাস আয়ন না, এখন আমরা সরাসরি ইলেকট্রনে চলে যাচ্ছি, লন পেয়ার ইলেকট্রন। যারা অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিডের এ আর অ্যাকসেপ্টের এ এইভাবে মনে রাখবা। যারা অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে অ্যাসিড, যারা গ্রহণ করে তারা অ্যাসিড। বেজ কি করে? লুইস তত্ত্ব অনুসারে বেজ হচ্ছে লন পেয়ার ইলেকট্রন ডোনেট করে, লন পেয়ার ইলেকট্রন ডোনেট করে বা দান করে। সো যারা লন পেয়ার ইলেকট্রন দান করে তারা হচ্ছে বেজ, আর যারা অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে অ্যাসিড। যারা দান করে তারা হচ্ছে বেজ, আর যারা ডোনেট করে তারা হচ্ছে অ্যাসিড। ওকে, সো বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ক্ষার। হ্যাঁ, যারা আবার বেজ মানে বুঝো না, ক্ষার। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে তো অ্যাসিডই, ঠিক আছে। তো অ্যাসিড কারা? অ্যাসিড মানে হচ্ছে যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর বেজ কারা? যারা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন ডোনেট করে। এখন এই যে দুইটা তত্ত্ব আমি তোমাকে দেখাচ্ছি, লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট এবং লন পেয়ার ইলেকট্রন ডোনেট, এইটার উপর ডিপেন্ড করে আমরা এখন অনেক কিছু করতে পারবো। কি করতে পারবো? চলো,
এটার উপর ডিপেন্ড করে আমরা অনেক কিছু করতে পারবো। দেখো আমি যদি তোমাকে বলি যে অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া, এই যৌগটা কি করতে পারে বলো তো? এই যৌগটা অ্যাসিড না ক্ষার? তুমি তখন দেখে ঠাস করে বলে দিতে পারবা এই অ্যামোনিয়ার নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এই যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রন সে অন্য কাউকে দিতে পারবে, অন্য কাউকে দিতে পারবে। দিতে যেহেতু পারবে তার মানে এ কি হিসেবে কাজ করবে? এ ক্ষার হিসেবে কাজ করবে। কিভাবে? এই যে অ্যামোনিয়া আমরা যদি একটা হাইড্রোজেন প্লাস আয়নের সাথে বিক্রিয়া করাই, এই হাইড্রোজেন প্লাস আয়নকে এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে এই অ্যামোনিয়াম প্লাস আয়ন হয়ে যায়, অ্যামোনিয়াম প্লাস আয়ন হয়ে যায়। যখন অ্যামোনিয়াম প্লাস আয়ন হইতেছে তখন এই অ্যামোনিয়া হচ্ছে আমার ক্ষার হিসেবে কাজ করছে, ক্ষার হিসেবে কাজ করছে। এখন আমরা কিভাবে চিনবো কে ক্ষার কে অ্যাসিড? তো যে ক্ষার তার সেখানে মুক্ত জোড় ইলেকট্রন বেশি থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তো যাদের থাকবে তারা ক্ষার, মানে তারা ডোনেট করবে, দান করবে। যাদের থাকবে তারাই না দান করবে ডেফিনেটলি। এবার গ্রহণ কারা করবে? যাদের কাছে মুক্ত জোড় ইলেকট্রন নাই কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন নেওয়ার জন্য থালা আছে, মানে ভিক্ষা নেওয়ার জন্য থালা থাকে না হাতে একটা, তো মুক্ত জোড় ইলেকট্রন নেওয়ার জন্য জায়গা আছে যাদের, তারা হচ্ছে আমাদের অ্যাসিড হিসেবে কাজ করবে। তো জায়গা মানে কি? জায়গা মানে হচ্ছে ডি অরবিটাল অথবা পি অরবিটাল যদি ফাঁকা থাকে, ডি অরবিটাল অথবা পি অরবিটাল যদি ফাঁকা থাকে তখন তারা অ্যাসিড। তো খেয়াল করো কাদের কাদের ডি অরবিটাল পি অরবিটাল ফাঁকা থাকে। আমরা যদি খেয়াল করি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটার দিকে তাকাবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই অ্যালুমিনিয়ামে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, 3টা ক্লোরিন বসার পরও এর ডি অরবিটাল ফাঁকা থাকে। তারপরে আয়রন ক্লোরাইড তুমি যদি দেখো, আয়রন ক্লোরাইডে 3টা ক্লোরিন বসার পরেও এর ডি অরবিটাল ফাঁকা থাকে। তারপরে তুমি যদি সালফার ডাইঅক্সাইড দেখো, এই সালফারের ডি অরবিটাল ফাঁকা থাকে। তারপরে তুমি যদি বোরন ফ্লোরাইড দেখো, বোরনের পি অরবিটাল ফাঁকা থাকে। এই যে যৌগগুলো আছে এদের সবার অরবিটাল ফাঁকা থাকে। ফাঁকা থাকার কারণে এরা সবাই লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর যারা গ্রহণ করতে পারে তারা কি বলতো? যারা গ্রহণ করতে পারে মানে অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে আমার অ্যাসিড। বুঝতে পারছো? যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা কি অ্যাসিড। এবার আমাদের খুঁজতে হবে দান কারা করতে পারে। খেয়াল করো দান তারাই করতে পারবে যাদের মুক্ত জোড় ইলেকট্রন অধিক থাকবে। মুক্ত জোড় ইলেকট্রন অধিক থাকে হচ্ছে অ্যামোনিয়াতে, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অধিক থাকে। তারপরে পানির দিকে যদি তাকাও, পানিতে এই অক্সিজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অধিক থাকে। তারপরে তুমি যদি অ্যামিনের দিকে তাকাও, আর NH2 এই অ্যামিনের নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অধিক থাকে। সো এই সমস্ত যৌগগুলোতে মুক্ত জোড় ইলেকট্রন অধিক থাকে, দ্যাটস ওয়াই এগুলা সবাই ক্ষার হিসেবে কাজ করে। কারণ কি? এরা মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন দান করতে পারে। এই যে উদাহরণগুলো দেখাই দিলাম না, এই উদাহরণগুলাই হুবহুব পরীক্ষাতে আসে, এগুলা হুবহুব পরীক্ষাতে আসে। এই জন্য এগুলা মুখস্থ করলেই হয়, এগুলা মুখস্থ করা মাস্ট, এগুলা হুবহুব পরীক্ষাতে আসে। ওকে, সো এটা মুখস্থ করা মাস্ট, মাথায় রাখো এটা মুখস্থ করা মাস্ট, এগুলো একদম হুবহুব পরীক্ষাতে চলে আসবে। সো কোনোভাবেই যেন ভুল না হয়। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। বুঝতে পারছো? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা অ্যাসিড বেস থিওরি দেখলাম। আমরা কি দেখলাম? আমরা অ্যাসিড বেস থিওরি দেখলাম। সো অ্যাসিড বেস থিওরি পরে অলমোস্ট অ্যাসিড বেস থিওরির পরে আমরা লাস্টের টপিক যেটা দেখব সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন বা বজ্রপাত, বিদ্যুৎ ক্ষরণ। বিদ্যুৎ ক্ষরণের সময় কি বিক্রিয়া হয়, বিদ্যুৎ ক্ষরণের সময় কি বিক্রিয়া হয় সেটা দেখব। বুঝতে পারছো? সো বিদ্যুৎ ক্ষরণের সময় কি বিক্রিয়া হয় সেইটা আমাদের এখন দেখতে হবে, এবং বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে নাইট্রোজেন যেটা আমাদের মাটিতে নেমে আসে, সেই মাটিতে নেমে আসা নাইট্রোজেন মাটির সাথে কিভাবে মিশে যায় সেইটা আমাদের দেখতে হবে। সো বজ্রপাতের সময় যে বিক্রিয়াটি ঘটে সেটা হচ্ছে আমাদের বজ্রপাতের বিক্রিয়া। বজ্রপাতের বিক্রিয়াতে যেই নাইট্রোজেন আসে ওটা মাটির সাথে কিভাবে মিশে যায় সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। আমি অনেক দ্রুত গেছি আজকে, তোমরা হয়তো অনেকে একটু কম বুঝছো, যারা কম বুঝছো আরেকবার এই ক্লাসটা করবা তাহলে একদম A to Z বুঝে যাবা, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে যে একদম স্মুথলি বুঝাইছি। সো একটু ফাস্ট কথা বললেও স্মুথলি বুঝাইলে সব টপিক A to Z তোমার বুঝে যাওয়ার কথা। বুঝতে পারছো? আজকে সারাদিন মানে ওই যে অর্গানিক ক্লাসটা তো দেখছো 25 ব্যাচের জন্য নিলাম,
ওদের অর্গানিক ক্লাসটা নিতে যে মোটামুটি অনেক ইফোর্ট দেওয়া লাগছে। সো আমি অনেক টায়ার্ড, গতকালকেও ক্লাস নিছি, তার আগের দিনও অনেক করছি, বাইরে ছিলাম বেশ কিছু কাজের কারণে, এই ইফোর্ট দেওয়ার কারণে আমি আজকে অনেক টায়ার্ড। সো আর কিছু করতেই ভালো লাগতেছে না। সো তারপরেও তোমাদের এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, না তো করা যায় না, তোমাদের একবার বলছি অলরেডি, একদিন ক্যান্সেল করছি, একদিন না 2 দিন, দ্যাটস ওয়াই আজকে ক্লাসটা নিতে চলে আসলাম। তো দেখো বজ্রপাতের সময় কি ঘটে। বজ্রপাতের সময় আমাদের, ধরো এইটা হচ্ছে আমাদের বাতাসের মেঘ, হ্যাঁ মেঘ, এই মেঘের ভিতরে বজ্রপাত ঘটবে। এখন এই বাতাসের মেঘের ভিতরে এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেনও আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেনও আছে। এখন বজ্রপাতের সময় এখানে হিউজ পরিমাণ তাপমাত্রা তৈরি হয়, বিদ্যুৎ তৈরি হয়। মানে এই জায়গায় যখন বজ্রপাত হবে, যখন বিদ্যুৎ খরণ হবে বা বিদ্যুৎ চমকাবে, তখন এখানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি হয়। তো ব্যাপার যেটা ঘটে বজ্রপাতের সময়, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এই বজ্রপাতের জন্য 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি হয়। এই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়, 2NO নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়। এই নাইট্রিক অ্যাসিড যেটাতে রূপান্তর হলো, বা এই এনোতে নাইট্রাস বা এইরকম কিছু একটা বলে, এই এনো যেটা আছে এইটার সাথে এখন অক্সিজেন প্লাস পানি তিনটা একত্রিত হয়ে বিক্রিয়া করে পরবর্তী স্টেজে HNO3 নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়, এবং এইটা বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে নেমে আসে। এইটা বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে নেমে আসে। বাট এই নাইট্রিক অ্যাসিড যেটা আছে এটা তো বিষাক্ত, এটা তো অ্যাসিড বৃষ্টির কারণে হয়েছে, তাই না? এই নাইট্রিক অ্যাসিড এখন কিন্তু আমাদের পরিবেশ বা মাটি এটার সাথে মিশে যায়নি, এটার সাথে ফিক্স হয়ে যায়নি, এটা এখন মাটির জন্য ক্ষতিকর। এই জন্য যেটা করে, এই নাইট্রিক অ্যাসিড যে অংশটা আছে, এই নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা ক্যালসিয়াম অক্সাইড বা চুন দিই, ক্যালসিয়াম অক্সাইড বা চুন দিই। ক্যালসিয়াম অক্সাইড বা চুন যদি দিই, মানে মাটি যদি তোমার অম্লীয় হয়ে যায়, বা অ্যাসিড বৃষ্টির পরে বা ধরো বজ্রপাতের পরে ওই মাটিতে যদি অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন ওখানে যদি আমরা চুন দিই, এই চুন কি করে আমাদের এখানে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। কি তৈরি করে? ক্যালসিয়াম নাইট্রেট, CONO3 ক্যালসিয়াম নাইট্রেট, পাশাপাশি তৈরি করে হচ্ছে আমাদের পানি। সো আমরা যদি ওই মাটিতে চুন দিই তাহলে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হয় এবং পানি তৈরি হয়। এই ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে এইটা ডেভেলপ করার পর এখন আমাদের এইটাকে ভাঙলে, এই ক্যালসিয়াম নাইট্রেটকে ভাঙলে আমরা ক্যালসিয়াম 2+ আয়ন প্লাস নাইট্রেট মাইনাস আয়ন আকারে পাই। এই নাইট্রেট মাইনাস আয়ন আমাদের উদ্ভিদ যেগুলো আছে, গাছপালা যেগুলো আছে, এগুলা গ্রহণ করতে পারে, ইজিলি গ্রহণ করতে পারে, আয়ন আকারে গ্রহণ করতে পারে। ফলে দেখো আমরা এই নাইট্রোজেন থেকে, এই বজ্রপাতের ভিতরে উপস্থিত নাইট্রোজেন থেকে আমরা এখন নাইট্রেট মাইনাস আয়নের মাধ্যমে নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে ফেললাম, বা নাইট্রোজেনকে ফিক্সেশন করে ফেললাম। এই যে কয় ধাপের বিক্রিয়া, 4 ধাপের বিক্রিয়া, এইটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া। এই 4 ধাপের বিক্রিয়াকে কি বলে? নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া। সো আশা করি এই নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া তোমার ক্লিয়ার হয়েছে। এইটা মহা গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষায় মহা গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় মহা গুরুত্বপূর্ণ, মাস শিখবা এটা। বোর্ড পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ, মাস শিখবা বোর্ড পরীক্ষার জন্য, কোনোভাবেই এটা মিস করে যাবা না। সো এটা একদম 100% শিখে তারপরে যাবা, ওকে? সো এরকম আরো কয়েকটা টপিক আছে যেগুলো দেখাই দিব। আজকের মতো আমাদের ক্লাসটি এ পর্যন্তই। আমরা এই 4টা টপিকই দেখলাম, একটু দ্রুত টানলাম, বাট আশা করছি তোমরা টোটাল জিনিসটা বুঝতে পারছো। এই ভিডিও রেকর্ডেড কন্টেন্ট তোমাদের সাথে ইউটিউবে চলে যাবে। আর কালকে কিন্তু আমাদের অর্গানিকের ক্লাস শুরু হচ্ছে। অর্গানিকের জন্য চমৎকার স্লাইড বানাচ্ছি, সব কিছু গুছায় স্লাইড বানাচ্ছি। সো তোমরা যারা যারা অর্গানিক ক্লাস করবে আমার সাথে, কালকে সন্ধ্যার আগেই জয়েন করে ফেলো, মাত্র 500 টাকায়। সো ইনশাল্লাহ কালকে তোমাদের সাথে অর্গানিকের ক্লাসে দেখা হবে। আর এই ক্লাসের মানে এই পরিবেশ রসায়নের বাকি রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? বাকি ক্লাসগুলোর রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিব। পরিবেশ রসায়নের পরে আমরা পরিমাণগত শুরু করব, ওটার রুটিনও তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই, ওকে? ঠিক আছে, আজকে ক্লাসটি এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফিজ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।